বাসা থেকে পালানোর চেষ্টা করছি, কিন্তু পারছি না। আম্মু বিকেলবেলা ঘুমাতে বলেছে, কিন্তু আমার যে একটা নেশা লেগে আছে, সেটা হচ্ছে ক্রিকেট খেলা। আমার যে বিকেলবেলা ক্রিকেট না খেললে ভালোই লাগে না। হঠাৎ করে ফোনটা আবারও বেজে ওঠে। বুঝতে বাকি নেই আমার বন্ধু রনি যে কল করেছে। ফোনটা রিসিভ করলাম। ফোনটা রিসিভ করার সাথে সাথে রাগী গলায় রনি আমার উদ্দেশ্যে বলে ওঠে, আরে ভাই রোহান, তাড়াতাড়ি আয়। আমরা 1,000 টাকা বাজি ধরেছি। ওই পাড়ার সাথে যদি আজকে খেলতে না পারি তাহলে তো মান সম্মান কিছুই থাকবে না। তুই ছাড়া তো আমাদের ভালো কোনো ক্রিকেটারই নেই। আরে ভাই, আসেছি। আম্মু দারোগার মতো যেভাবে পাহারা দিয়ে রেখেছে, কিভাবে পালাবো সেটাই চিন্তা করতেছি। এক কাজ করি, আমি পেছনের বারান্দা দিয়ে পালিয়ে যাই। তাছাড়া তো আর কোনো উপায় আমার কাছে দেখছি না। ভাই যা করবি তাড়াতাড়ি কর। আর হ্যাঁ, তোর আপু যদি জানতে পারে তাহলে তো আমাদেরকে মেরে ফেলবে। আরে ভাই, আমি তো সেই ভয়ে আছি। আমার চাচাতো বোনটা খুবই ডেঞ্জারাস। যদি একবার অফিস থেকে দেখতে পায় আমি এখানে খেলা করছি, তাহলে তো আমার হাড্ডি সব ভেঙেই ফেলবে। ভাই যা করবি তাড়াতাড়ি কর। হাতে খেতে সময় নেই। তুই ছাড়া আমাদের আর কোনো ব্যাটসম্যান নেই। সব উইকেট পড়ে গেছে। রনি কথাটা বলে কলটা কেটে দেয়। আমি পালানোর চেষ্টা করতেছি, তখন পেছনের দরজাটা দিয়ে আমি নিচে নামলাম। যাই হোক, আল্লাহ বাঁচিয়েছে। তখন আস্তে আস্তে করে আমি বাসাটা পার করে দিলাম। তোর আপনাদেরকে তো আমার পরিচয় দিলাম না। যাই হোক, আপনাদেরকে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি রোহান আহমেদ। আমার পরিবারে একমাত্র আমি। আমার বাবা বাবা নেই, আমার মা শুধু আছে। আর আছে একটা চাচাতো বোন। আসলে ছোটবেলায় যখন আমার বাবা এবং চাচা চাচি তারা তিনজনে একটা অফিসের মিটিংয়ে যায়, তখন একটা গাড়ির দুর্ঘটনায় তারা তিনজনই মারা যায়। আসলে আমার চাচা চাচি ওনারা দুজনেই বিজনেসম্যান ছিল। ওনাদের অনেক বড় কোম্পানি, তাই আমার বাবাকে ওই কোম্পানির ম্যানেজার হিসেবে রেখেছিল। এক কথায় বলতে গেলে আমার চাচারও এই কোম্পানিটা ছিল না, এটা ছিল আমার চাচির। কারণ ওনার বাবার কোম্পানিটা ওনাকে সঁপে দেয়। কারণ চাচির আর কোনো ভাই বোন ছিল না। বাবার পরে সবকিছু উনিই পায়। তাই উনি এবং কি আমার চাচা, ওনারা দুজনে ওই কোম্পানিটা চালাচ্ছিল। আমরা এতটা ধনী ছিলাম না, আমরা মধ্যবিত্ত ছিলাম। তাই আমার চাচা আর চাচি তারা তাদের কোম্পানিতে আমাদের বাবাকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। তারা তিনজন মিলে কোম্পানিটা ভালোভাবে চালাচ্ছিল। কিন্তু কথায় আছে না, সুখ বেশি দিন থাকে না। আমাদের সাথেও ঠিক তেমনটা হয়েছে। একটা কালবৈশাখীর দিন আমার বাবা, চাচা, চাচি সহ সবাইকে ওপারে চলে যেতে হয়। বর্তমানে আমাদের কোম্পানির যত দায়িত্ব আছে সবকিছু আমার সিনিয়র চাচাতো বোন সামলাচ্ছে। আপু সবগুলো দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নেয়। ছোটবেলায় আপু শুধু মাধ্যমিকটা শেষ করে নিজের ব্যবসা বাণিজ্য নিজে দেখাশোনা করতে শুরু করে, শুধু আমাদের জন্য। তাই আমি সারা জীবন ওনার কাছে ঋণী থেকে যাব। কারণ আমার আপু সব সময় আমার যত আবদার আছে পূরণ করে। আমার আপুর নাম মিথিলা, আমার থেকে 5 বছরের সিনিয়র। যাই হোক, আমার সিনিয়র আপু কেমন আপনারা দেখলে বুঝতে পারবেন। আপনার সাথে কথা বলতে বলতে ক্রিকেট মাঠে চলে এসেছি, তখন আমাকে দেখে রনি বলে ওঠে, ভাই সবগুলো উইকেট পড়ে গিয়েছে, আর মাত্র তুই আছিস। বল একটা একটা বলে। যদি তুই একটা ছক্কা না মারতে পারিস তাহলে আমরা হেরে গেছি। আর একটা ছক্কা হলেই আমরা জিতে গিয়েছি। আরে ভাই, আমি থাকতে তোর ভয় কিসের? এই রোহান থাকতে ডর কে হয়? বড় বড় কথা না বলে এখন ম্যাচটা জিতা ভাই। না হলে তোকে কিন্তু সাদিয়ার মায়েরে তুলে দিব। কানা বেডি তোরে থুতু মেরে ঠিক করবে। এত বড় কথা বলিস না ভাই, আমি ম্যাচ জিতিয়ে আসবো। কথাটা বলে আমি মাঠে নামলাম। এরপরে বল করতে আসা সামনের বিপক্ষ দলের একটা ছেলে জোরে জোরে আসতেছে আমার উদ্দেশ্যে বল করার জন্য। এমনিতে ক্রিকেটে আমি অনেক ভালো খেলি। তখন ছেলেটা আমার উদ্দেশ্যে বল করে। বলটা আমি অনেক জোরে বাড়ি মারি। বলটা তো 6 হয়, কিন্তু ভাগ্যক্রমে বলটা গিয়ে পড়ে একটা মেয়ের ওপর। সবাই জিতে তো খুশিতে লাফালাফি করছে। তখন আমার সামনে রনি এসে বলে ওঠে, কিন্তু বলটা এমন একজনের গায়ে গিয়ে মেরেছিস। সেই মেয়েটা তো খুবই ডেঞ্জারাস। আমাদের পাড়ার এক কথায় বলতে গেলে সবাই তাকে ভয় পায়, এবং কি আমাদের সিনিয়র। যাই হোক, আমরা ভয়ে কেউ সামনে থেকে মেয়েটার কাছ থেকে বল নিয়ে আসতে পারবো না। তুই বলটা মেরেছিস, বলটা গিয়ে নিয়ে আয়। কত বড় স্বার্থপর রে রনি তুই! তুই আমাকে বলেছিস 6 মেরে ম্যাচটা জিতানোর জন্য, এখন তুই আমাকে সেই মেয়েটার কাছ থেকে বল আনার জন্য বলছিস? তোর মতো স্বার্থপর তো মনে হয় না আর কেউ আছে।
আরে ভাই তুই বিশ্বাস কর, আমি তো যেতাম, কিন্তু মেয়েটা খুবই ডেঞ্জারাস। তুই একটু যা ভাই, তুই তো মেয়েদেরকে হ্যান্ডেল করতে ভালোই পারিস, তোর তো তেমন অভিজ্ঞতা আছে। তোর মাথায় সমস্যা আছে নাকি? মেয়েটার কাছে গেলে যদি মেয়েটা আমাকে কাঁচা খেয়ে ফেলে, তখন আমি কি করব? আরে ভাই কিছুই হবে না। কিছু না হলে তুই জানা, তাহলে তুই নিজে যা, আমাকে কেন পাঠাচ্ছিস? ভাই আমার খুব ভয় লাগছে যেতে, কারণ মেয়েটা খুবই ভয়ানক। আমি গেলে যদি আমাকে উল্টাপাল্টা মারধর করে। কি আর করার আছে, ভয়ে ভয়ে মেয়েটার কাছে গেলাম। মেয়েটার কাছে যেতে দেখলাম মেয়েটা রেগে আছে। তখন মেয়েটার কাছে গিয়ে বললাম, আপু, ভুলবশত করে আপনার গায়ে বলটা পড়ে গিয়েছে, আসলে আমি খেয়াল করিনি, বলটা কি দেবেন? কথাটা বলেছি, তারপরে দেখলাম মেয়েটা। তুই কি অন্ধ নাকি রে? চোখে দেখিস না যে রাস্তার উপর দিয়ে কেউ হাঁটছে? গায়ে পড়লি, আমার শরীরটা তো ফেটে যাচ্ছে। আল্লাহ গো, মনে হচ্ছে কোনো একটা পাথর আমার গায়ে পড়লো। মেয়েটা থাপ্পড় দিয়ে কথাটা বলল। তখন আমি মেয়েটার উদ্দেশ্যে বলে উঠি, দেখুন, আপনি কিন্তু মোটেও কাজটা ঠিক করলেন না। কথাটা শোনা মাত্রই মেয়েটা রেগে আমার সামনে আসতে আস্তে আস্তে বলে ওঠে, আমাকে মনে হচ্ছে তুই ভয় দেখাচ্ছিস। তুই পিচ্ছি ছেলে, আমাকে কী করবি শুনি? শার্টের কলার চেপে ধরে কথাটা বললাম। ছেলেটা তখন কাঁপা কাঁপা কণ্ঠে আমার উদ্দেশ্যে ভয়ে বলে ওঠে, কই, আমি আবার আপনার কি করব? আমি তো কিছুই করব না, আমি তো এমনিই বললাম, প্লিজ আপু, আমাকে বলটা দিয়ে দিন। বলটা আমার গায়ে পড়েছে, তাই বল পাবি না। দেখুন আপনার গায়ে তেলা দেখুন আপনার গায়ে তেলা পোকা। কথাটা বলা মাত্রই মেয়েটা ভয়ে চিৎকার করে আর বলটা নিচে পড়ে যায়। আমি বলটা নিয়ে দিলাম তোর। তখন পেছন থেকে মেয়েটা গালি দিয়ে বলে ওঠে, পিচ্ছি ছেলে, একবার খালি হাতের কাছে পেয়ে দেখি, এরপর দেখবি মজা কেমন হয়। হারামজাদা, তুই আমাকে মৃত্যুর দিকে ফেলে দিয়ে নিজে পালিয়েছিস, তোকে আমি দেখে নেব। বলটা দিয়ে কথাটা বললাম। এরপর আমি ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলে ওঠে, বাসা থেকে কোথায় পালিয়ে গিয়েছিস? সারা বাসা তোকে খুঁজে পেলাম না। পরে দেখলাম বারান্দা দিয়ে তুই পালিয়ে গিয়েছিস। আজকে তোর খবর আছে, তোকে বলেছি ওর সাথে দেখা করতে, উপরে বসে আছে। আমার তো আম্মুর কথা শুনে একটু হাঁটু কাঁপতে শুরু করলো, কারণ আমি যে মিথিলা আপুকে অনেক ভয় পাই। তখন আম্মু আবারও বলে ওঠে, কিছুদিন আগে তোর গায়ে বল পড়ে তুই জ্ঞান হারিয়ে ফেলেছিস। তোকে হসপিটালে নিয়ে কত দৌড়াদৌড়ি করলো মিথিলা। ও 2 দিন ঘুমায়নি, তোর পাশে ছিল, সেবা যত্ন করেছে, কিন্তু তুই এখন আবার খেলতে চলে গিয়েছিস। আমি কি করব? আমি কি করব বলো? আমার খেলতে ভালো লাগে তো, আমি এখন কি করতে পারি? এখন তুই উপরে যা, তুই গিয়ে ওকে বোঝা। আমি জানি না, মিথিলা অনেক রেগে আছে। আমি ওপরে মিথিলা আপুর রুমে গেলাম। তো মিথিলা আপু আমাকে দেখে বলে ওঠে, তোকে কতবার বারণ করেছি যে ক্রিকেট খেলতে যাস না? তোকে ডাক্তার বারণ করেছে যে ক্রিকেট না খেলতে। এটার জন্যই তোর এত সমস্যা হয়েছে, তারপরেও তুই আবার ক্রিকেট খেলতে গেলি। আমি কিছুই বললাম না, চুপ করে মাথা নিচু করে শুধু মিথিলা আপুর কথা শুনতেই লাগলাম। তখন মিথিলা আপু বলে ওঠে, তোর নামে অনেকগুলো বিচার আমার কাছে আসে, প্রতিদিনই এত জ্বালা যন্ত্রণা কেন দিচ্ছিস তুই? তুই জানিস চাচি আম্মা অসুস্থ, তারপরও কেন তুই ওনাকে এত চিন্তায় মধ্যে দিস? আমি কি করব আপু, আমার তো খেলতে ভালো লাগে, তাই তো আমি খেলতে চাই। তোকে একবার বারণ করেছি যে আমাকে আপু বলে না রাখতে, তারপরও তুই শুধু আমাকে আপু কেন বলিস? যদি তুই আমাকে আপু বলে ডাকিস, তাহলে তুই আমার সাথে আর কথাই বলবি না কোনো দিন। এই একটা জিনিস আমি বুঝতে পারি না, যে মিথিলা আমার থেকে 5 বছরের সিনিয়র, তারপরে কেন রাগ করে আমি যদি ওকে আপু বলে ডাকি। তোকে একবারে বলেছি তুই আমাকে তুই করে ডাকবি, আর আপনি করে ডাকতে পারবি না। এই নে, তোর জন্য আমি এই চকলেটগুলো নিয়ে এসেছি। আমি আসলে বড় হয়ে গেছি, তারপরেও ছোট বাচ্চাদের মতো স্বভাবটা আমার যায়নি। আগামীকালকে তোর আবার ভার্সিটি আছে, তাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। আমি মিথিলা আপুর রুম থেকে বের হয়ে খাবার টেবিলে বসে আম্মু খাবার দেয়। আমি খাবার খেয়ে বিকেলে একটু ঘুমানোর জন্য আমার রুমে যাই। মিথিলা আপু আসলে অনেক সুন্দরী, কিন্তু মিথিলা আপু কেন বিয়ে করে না তা জানি না। যখনই ওনাকে বলে একটা দুলাভাইয়ের কথা, তখনই আমার গালে 2-1 থাপ্পড় লেগে যায়। কিন্তু এমন করার কারণটা আমি জানি না। কিন্তু একটা কথা, যে মিথিলা আপুর পিছনে কত বিজনেসম্যানের ছেলেরা পড়ে আছে, কারণ মিথিলা আপু যে অনেক সুন্দরী। মাঝে মাঝে আমার কাছে মিথিলা আপুকে ভালো লাগে, কিন্তু ছোটবেলা থেকে আমি
তাকে নিজের সিনিয়র চাচাতো আপু হিসেবে জানি, তাই কখনো এসব চিন্তা করতে পারি না। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। রুমে এসে বাবা মায়ের সেই ছবিটা হাতে নিয়ে কান্না করতে করতে বলে উঠি, তোমরা তো চলে গিয়েছো আমাকে এখানে ফেলে। শুধু আমার প্রিয় মানুষটার জন্য আমি আজও বেঁচে আছি, তার মুখে আমি বেঁচে আছি। সে কি বুঝবে আমার কষ্ট? আমি কী জন্য এত কষ্ট করে বেঁচে আছি? কার জন্যই বা এত কষ্ট করছি? কোনো দিন আমার কষ্টের মূল্যটা দিবে যে আমি তার জন্য এত কষ্ট কেন করছি? তাকে এতটা গভীর ভালোবাসি যে আমি তাকে মুখে বলে প্রকাশ করতে পারবো না। বিকেলে ঘুম থেকে উঠতেই হাতের ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে আমার বন্ধু রনি কল করেছে। তখন ফোনটা রিসিভ করলাম। তখন রনি ওপাশ থেকে বলে ওঠে, কিরে বন্ধু, কোথায় আছিস? চল একটু আড্ডা দেই। আমরা মাঠেই আছি। আর হ্যাঁ, আমাদের সাথে কিন্তু রাহাতও আছে। তোরা ওখানেই থাক, আমি আসতেছি। আর হ্যাঁ, তোর সাথে আমার কিছু কাজ আছে। কথাটা বলে কলটা কেটে দিয়ে কাজটা শুরু করে শুধু এই যে হারামজাদাকে আগে দু একটা মার দেব। এরপর আমি বাসা থেকে বের হয়ে মাঠে যাওয়ার জন্য রওনা দিই ওদের উদ্দেশ্যে। উদ্দেশ্য একটাই, ওদের সাথে দেখা করা। আমি রাস্তা দিয়ে হাঁটছি, হঠাৎ করে কারোর সাথে ধাক্কা লাগে। তখন সামনে থাকা মানুষটা পড়ে যায় আর বলতে শুরু করে, আল্লাহ গো, আমার হাড্ডি মনে হচ্ছে ভেঙে ফেললো। মনে হয় আমার কোমরটা আর আস্ত রইলো না গো। সামনে তাকিয়ে দেখি সকালে যে মেয়েটার সাথে ঝগড়া হয়েছিল সেই মেয়েটা। আল্লাহ, সব সময় কি ওই মেয়েটা আমার সামনে এসে পড়ে নাকি? সামনে রেখে ছেলেটা আর কেউ না, ওই সময় বল মেরে যে আমার গায়ে ফেলেছিল সেই ছেলেটা। এই পিচ্ছি ছেলে, তোর তো সাহস কম না, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিস। আসলে আন্টি, আমি আপনাকে দেখতে পাইনি, কারণ আর কিছুদিন ধরে আমার চোখের মধ্যে কেমন জানি না কিছু একটা সমস্যা হচ্ছে, তাই আপনাকে ঠিক খেয়াল করিনি। আপনি কোন দিক থেকে আসিলেন? আসলে আপনার সাইজটা অনেক মোটা, তো তাই আমি খেয়াল করিনি। কি বললি তুই? তুই আমাকে মোটা বললি? আর সাইজ মোটা মানে? তোকে আজকে তোর লুচ্ছা ছেলে। মানে আপনি মানে আপনি বড়সড় একটা আন্টি তো, তাই আমি আপনাকে কথাটা বললাম। প্লিজ মনে কিছু নিয়েন না। কথাটা বলা মাত্রই ঠাস করে গালের মধ্যে একটা থাপ্পড় বসে গেল। তুই কি বললি? আমি তোর আন্টি লাগি? হয় আমাকে দেখে কি তোর আন্টি মনে হয়? এত একটা সুন্দরী মেয়েকে আন্টি বলছিস? তোকে লজ্জা করছে না? আপনি আমাকে মারলেন আন্টি? কথাটা বলা মাত্রই মেয়েটা আরো রেগে যায় এবং কি আমার শার্টের কলার ধরে আমাকে চেপে ধরে। মেয়েটা তখন আমার কাছে এসে আমার শার্টের কলার ধরে কথাটা বলতে আমার বুকটা কেমন জানি না কেঁপে ওঠে। তখন আমি ভয়ে বলতে শুরু করি, না না, আপনি আন্টি না, আসলে আপনি আমার বউ লাগেন, তাও আবার সিনিয়র আন্টি না। কথাটা বলে দিলাম একটা দৌড়। তখন পেছন থেকে, ছেলেটাকে দেখলে কেমন জানি না একটা মায়া লাগে। ছেলেটার মধ্যে স্পেশাল কোনো বিষয় আছে। এই মায়াকে কখনো কেউ সামনে এসে প্রপোজ করার সাহস পায়নি, কিন্তু এই পিচ্চি ছেলের সাহস আছে বলতে হবে। আমি মেয়েটার কাছ থেকে দৌড়াতে দৌড়াতে ওখান থেকে চলে আসি। ওখান থেকে সোজা মাঠে আসি। তখন আমার এমন অবস্থা দেখে রাহাত সামনে এগিয়ে এসে বলে ওঠে, কিরে ভাই, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কিছু হয়েছে নাকি? না তোর আবার পাগলা কুত্তা কামড়াইছে যে এভাবে দৌড়াচ্ছিস তুই? তার থেকেও অনেক বেশি রে ভাই, বলিস না তুই। আমার যে একটা অবস্থা হয়েছিল, মনে হয় যান যাইতে যাইতে আবার বেঁচে গেল। তাই নাকি? তোর আবার কি হলো একটু শুনে দেখি। রাহাতকে সবকিছু খুলে বলি। তখন রাহাত হাসতে লাগলো। এর মধ্যে রনি এসে বলে ওঠে, কিরে, তোরা দুজন এভাবে হাসতেছিস কেন? মনে হচ্ছে রোহান কোনো আকাম করে এসেছে, তার জন্য হাসছিস? ওই শালার কথা কইয়া লাভ নাই। কথাটা শোনা মাত্রই আমি আগে রনিকে দু চারটা মারতে লাগলাম। তখন রনি বলে ওঠে, আরে ভাই ছেড়ে দে, এই বাচ্চার জানটা নিয়ে নিবি নাকি? তুই, আমার ভুল হয়েছে, বললাম তো আমি এমনটা আর কখনো করব না। হারামজাদা, তোর জন্যই আমি আজকে এমন একটা পরিস্থিতি করেছি। তোকে কি আমি বলেছি যে মেয়েটার কাছ থেকে বল নিয়ে আসার জন্য? আসলে ভাই, মেয়েটা খুবই ডেঞ্জারাস এবং কি ভয়ানক। ওর ভয়ে সবাই মনে কর যে থরথর করে কাঁপে। ও খুবই একটা ডেঞ্জারাস মেয়ে। ভাই, ডেঞ্জারাস বলে কি ডেঞ্জারাস? ওর কথা বলা বাদ দে। আমাদের তো আবার আগামীকালকে নতুন ইউনিভার্সিটিতে যেতে হবে। হ্যাঁ ভাই, ঠিক কথা বলেছিস। আমাদের এই নতুন ইউনিভার্সিটি কিন্তু চিন্তায় আছি। ওখানে নাকি একটা মেয়ে আছে, মেয়েটা নাকি খুবই, ওখানে নাকি মেয়েটা সবাইকে ধরে ধরে র্যাগিং করে, তাই ভয় আছে। আমরা তো নতুন, আমাদেরকে কি না কি করবে।
আরে ভাই, তোরা এত ভয় পাচ্ছিস কেন? তোদের এই ভাই থাকতে তোদের কোনো চিন্তা নেই। আমি সামনে গিয়ে ওই মেয়েটাকে হ্যান্ডেল করব। আরে, আমার নাম শুনলে কত মেয়ে ফিদা হয়ে যায়, আরও কোন মগের মূল্য। তাই তো একটু আগে দেখলাম একটা মেয়ে দৌড়ানি খেয়ে কিভাবে পালিয়ে চলে এসেছিস। হারামজাদা, তোরা আর ভালো হলি না। আমি তো তোদের সামনে একটু পাওয়ারফুল হওয়ার জন্য চেষ্টা করলাম, কিন্তু তোরা দেখি আমার অডিয়েন্সের সামনে মান সম্মানের ফালুদা বানিয়ে দিলি। বন্ধু, তোকে একটা কথা বলতাম। করিম চাচার দোকানের পেছনে একটা গাছ আছে, ওখানে সুন্দর সুন্দর কচি কচি ডাব ফুটেছে। আমরা ওই ডাবগুলো চল নিয়ে নিই, অনেকদিন হয়েছে ডাব খাওয়া হয়নি। ভাই, ডাব গাছে তো উঠবো আমি নিজে, তোদের তো কোনো সমস্যা নেই, কারণ গাছে উঠতে আমি ভালো পারি। আর তোরা তো নিজে থেকে অনেক কিছু করিস, মাঝে মধ্যে দুজনে যেভাবে ঝগড়া শুরু করে দিস, আমার তো মনে হয় কবে আমি ডাব গাছের মধ্যে ওখানে কাইট হয়ে পড়ে থাকে। দেখ বন্ধু, আমার কোনো দোষ থাকে না, সবগুলো দোষ থাকে এই শালা রাহাতের। ওই হারামজাদাই তো সব সময় মনে কর ডাব পাড়ার আগেই বলে যে ও আগে একটা খাবে আর দুটো সাদের জন্য নিয়ে যাবে। কি রে ভাই, কষ্ট করব তিনজন, সাদে খাবে কেন? এই বড় একটা অন্যায় কথা বললি বন্ধু রোহান তুই। আমি কি তোকে একবারও বলেছি যে কষ্ট তিনজন করবো? আরে ভাই, আমি তো সাদিয়ার কষ্টটাও করতেছি, দেখিস না ওকে লালন পালন করতেছি। ওর বাবার ডাব বলে কথা, ওর জন্য নিয়ে যাব না আমি? আজ অবধি আমরা যা কিছু নিয়েছি তা দেখ, সব কিছুই তো সাদিয়ার বাবা মানে করিম চাচার। তা যদি আবার সামনাসামনি নিতে পারতি, নিয়েছিস তো চুরি করে। কথাটা বলে সবাই মিলে হেসে উঠলাম। তখন রনি আবার খোঁচা মেরে বলে ওঠে, আমাদের বন্ধু তো ভালোবাসে একজন মহান ব্যক্তিকে, যে কিনে রূপে গুণে একদম 12 ভাতারি। হারামজাদা, তোরা আর ভালো হলি না। যাই হোক, এখন কি মিশনটা করবি নাকি? তুই তো আমার একটাই ভয়, যদি কোনোভাবে জানতে পারে আপু, তাহলে তোমার খবর আছে। মিথিলা আপু বারণ করে দিয়েছে আমাকে কোনো এসব জায়গা যেন আমি না চাই। একটা জিনিস বুঝতে পারি না, মিথিলা আপু এমন কেয়ার তোর কেন করে? আমি তা জানি না রে ভাই, এমন কেয়ার কেন করে, কিন্তু একটা কথা আমি সব সময় বলি যে আমি কেন ওনাকে আপু বলে না ডাকতে বারণ করে। তার উত্তর আমি আজও খুঁজে পেলাম না। আমাকে সব সময় বলে তাকে আপু না বলে নাম ধরে ডাকতে, আর তুমি করে বলতে। সব সময় আমার খেয়াল রাখে, কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না, আর বলতে গেলে বডিগার্ডের মতো কয়েকটা মেয়েকে রেখে দিয়েছে। আমি কারোর সাথে কথা বলি বা কারোর সাথে কিছু করি কিনা, সবগুলো তথ্য গিয়ে আপুকে জানায়। আমার তো মনে হয় তোকে ভালোবাসে মিথিলা আপু, সেই জন্য এমনটা করে। সে যদি আমাকে ভাইরূপে ভালোবাসে, তাহলে আমার সাথে এমন করে কেন? আমি আপু বলে ডাকলে সে রাগ করে কেন? আরে হারামজাদা, সে তোকে ওই রূপে ভালোবাসে না রে, তোকে এমনি ভালোবাসে। কেন তা জানি না, আমার কাছে মনে হয় কারণ আমি ভালোবাসি একজনকে, তাই ভালোবাসা সম্পর্কে আমি বুঝতে পারি। থাক ভাই, তোর মতো এত জ্ঞানী হতে আর পারলাম না। আর সামনেই বুঝতে পারবো যে কি হয়েছে আর কি হবে। এসব নিয়ে এখন ভেবে লাভ নেই। আর যাই বলিস, আমি কিন্তু ওই সিনিয়র মেয়েটার প্রেমে পড়ে গেছি রে। প্রথম দেখায় ক্রাশ খেয়ে গেছে। মেয়েটার টানা টানা চোখ, কি মায়াবী বাবা। মনে হয় এখনই গিয়ে মেয়েটাকে ধরে বলে ফেলি, ওগো সুন্দরী, হবে কি আমার মনের রানী? আর সেই মহারানীর মাঝখানে এসে ভিলেন হয়ে দাঁড়াবে তোর ওই মিথিলা আপু, তাই তো? হারামজাদা, তোর আর ভালো হলি না, রোমান্টিক মুভমেন্টের মধ্যে এসে নষ্ট করে দিলে। আচ্ছা, এখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সময় নষ্ট না করে চল আমরা গিয়ে ডাবগুলো সাফাই করে ফেলি। চল তাহলে, সময়টা নষ্ট করে কি লাভ। কথাটা বলে আমরা তিনজন করিম চাচার দোকানের পেছনে ডাব গাছ আছে, ওখানে গেলাম। সুন্দর করে একদম লক্ষ্যভাবে পুরো ডাব গাছটা সাফাই করে তিনজন মিলে ওখান থেকে সোজা বাসায় চলে আসলাম। সবাই মিলে যে যার বাসায় চলে গেলাম। আমি তো ভদ্রভাবে সুন্দর করে বাসায় ঢুকলাম, কিন্তু কেউ কিছুই বুঝলো না যে আমি কি করে এসেছি। এসে আমি খাবার থেকে রুমে শুয়ে পড়লাম, কারণ এখনো মিথিলা আপু আসেনি, হয়তোবা কোনো মিটিং আছে। একদম সকাল ভোরবেলা তখন বাসার মধ্যে কেউ যেন এসে চিল্লাচিল্লি শুরু করলো। আমি রুম থেকে বের হয়ে দেখি যে কেউ না, করিম চাচা। তখন করিম চাচা 10,000 টাকা দিল মিথিলা আপু। হারামজাদা, কত বড় সাহস! ওই শালা 10,000 টাকা নিয়ে নিল। গাছের ডাব নেই, 2,000 টাকার 10,000 টাকা নিয়ে গেল। আমার মনে হয় এই হারামজাদা বুঝে ফেলেছে আমরা যে ওই গাছ থেকে ডাব চুরি করেছি, কিন্তু আমাকে তো ধরার কথা না। মনে হয় রাহাতকে ধরেছে আর রনিকে। ওরা দুজন আমার নাম বলে দিয়েছে, তাই আমার কাছে এসে টাকা নিয়ে গেল। তখনই মিথিলা আপু আমাকে ডাক দিল। রোহান,
কোথায় তুমি? কথাটা বলতেই আমি নিচে আসলাম। নিচে আসতেই আমাকে দেখে মিথিলা বলে ওঠে, আমি তো তোমাকে বলছি তোমার যা লাগবে আমি তোমাকে দেব। তার জন্য তোমাকে তো আমি কার্ড দিয়ে দিয়েছি, তোমার যা ইচ্ছে তাই তুমি খরচ করবে। তাহলে কেন তুমি করিম চাচার গাছের ডাব কিনেছো? তোমাকে কিন্তু বললাম তোমার যা প্রয়োজন আমাকে বলো। ওই বুইড়া খাটাস মাত্র 5টা ডাব আমি খেয়েছি আর 10,000 টাকা নিয়ে চলে গেল। কত বড় হারামি হলে হতে পারে। চুপ করো তুমি। তুমি একটা খাও আর 5টা খাও। চুরি করেছো, চুরি তো করলে তুমি আর কি। আমাকে এমনভাবে থাপ্পড় মারায় আমার খুব খারাপ লাগে। তাই আমি মিথিলাকে কিছু না বলে ওখান থেকে সোজা রুমে চলে যাই। রুমে গিয়ে ফ্রেশ হয়ে না খেয়ে বের হচ্ছি, তখনই আম্মু ডেকে বলে, কি রে, কোথায় যাচ্ছিস? এত সকালবেলা বের হয়ে যাচ্ছিস কেন? ভার্সিটিতে তো এখনো দেরি আছে, খাবারটা খেয়ে যা। আমার খাবার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও আর তোমার মেয়েকে খাওয়াও, আমি খাবো না। ওকে এভাবে মারাটা হয়তো বা আমার উচিত হয়নি, কিন্তু ও বোঝে না কেন। ও যতটা কষ্ট পেয়েছে তার থেকেও দ্বিগুণ কষ্ট আমি পেয়েছি। মা, ও এখনো ছোট মানুষ তো, বোঝে না। তুই আবার কিছু নিস না। না চাচি আম্মা, আমি কেন মনে কিছু নেব? আমি ছোটবেলা থেকেই ও এখনো আগের মতোই আছে, কিন্তু না, ও এখন বড় হয়ে গেছে। আমার বোঝা উচিত ছিল। কান্না করতে করতে আমি রুমে চলে গেলাম। এই ছেলেটাকে নিয়ে আমি কি করব? ও কি বোঝে না? ওর জন্য এত কিছু করে মিথিলা মেয়েটা, তারপরও ও কি একটিবার বোঝার চেষ্টা করে না? এই হাত দিয়ে আমি আমার কলিজাটাকে মেরেছি, তাই আমি এই হাতের অংশ রাখবো না। তাই আমি ছুরি দিয়ে হাতের অনেকটা কেটে ফেলি। তখনই চাচি আম্মা রুমে ঢুকে আমার এমন অবস্থা দেখে বলে ওঠে, তোমার এভাবে হাত কাটলো কিভাবে? অনেকখানি রক্ত বের হয়ে পড়েছে। আমি এখনই তোমার জন্য ব্যান্ডেজ করে দিচ্ছি। আমি জানি মেয়েটা নিজের ইচ্ছায় এমনটা করলো। মেয়েটা যতটা কষ্ট দেয় রোহানকে, তার সে দ্বিগুণ কষ্ট নিজে পায়। সেটা কেন বোঝে না? মিথিলার এমন ভালোবাসা কেন বুঝতে চায় না? ও কি কখনো বুঝবে না মিথিলার ভালোবাসা? আমি বাসা থেকে বের হয়ে ভার্সিটির উদ্দেশ্যে যাব আর হেঁটে যাচ্ছি, কারণ বাসা থেকে কোনো টাকা নিয়ে নেই। কারণ মিথিলার সাথে তো রাগ করে চলে এসেছে। কারণ আমি কার্ড ইউজ করতাম না, যদি কার্ড ইউজ করি তাহলে আমার প্রচুর টাকা খরচ হয়ে যাবে, সেই জন্য। এমনিতে আমি বেশি টাকা অপচয় করি না। আমি রাস্তায় হাঁটছি আর আজকে তো আমাকে নতুন ভার্সিটিতে যেতে হবে। তখন ফোনটা বেজে ওঠে, ফোনটা রিসিভ করলাম। তখন কেউ বলে ওঠে, কিরে, কোথায় আছিস তুই? তুই কি আজকে যাবি নাকি ঘুম থেকে এখনো উঠিসনি? জানি হারামজাদা, তুই এখনো ঘুমিয়ে আছিস। হারামজাদা এমনভাবে কথা বলছে মনে হচ্ছে যে কোনো কিছুই হয় নাই। শুধু দেখা কর, তারপর না হয় দেখা যাবে। কিরে, এখনো ঘুমিয়ে পড়লি নাকি? কথা বলছিস না, চুপ করে রইলি যে? নাটক কম করে তুই তোর বাসার নিচে আয়, তারপর তোকে আমি দেখছি। আমি তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি, বেশি কথা বলবি না। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে আয়। তুই দাঁড়া তাহলে, আমি 5 মিনিটে রেডি হয়ে নিচে আসছি। রাহাত কথাটা বলে কলটা কেটে দেয়। 5 মিনিট পর রাহাত নিচে আসে। হারামজাদা নিচে আসতেই আগে 2-4টা ঘুষি দিই। এরপর বলে উঠি, আমি যে ডাব চুরি করেছি এই কথাটা বলেছে কে? তোরা ছাড়া তো আর কেউ বলবে না। ভাই, খুব ব্যথা লাগছে, ছেড়ে দে না। আমি বিশ্বাস কর কিছু বলিনি, যা বলেছে রনি বলেছে, আমার কোনো দোষ নেই। রনি কি বলেছে? আর আমার কাছে গিয়ে কেন এমন ঝগড়া লাগিয়ে দিয়েছিল ওই বুইরা? তোর ওই শ্বশুরকে মেরে কিন্তু কিমা বানিয়ে দেব। হারামজাদার গাছের মধ্যে ছিল না 2,000 টাকার ডাব, হারামজাদা আমাকে ফাঁসিয়ে দিয়ে 10,000 টাকা নিয়ে গেল। তার জন্য আমার সাথে আজকে মিথিলা আপু ঝগড়া হয়। মিথিলা আপু আমাকে থাপ্পড় মারে, তাই রাগ করে আমি বাসা থেকে চলে আসি। আমি কিছুই জানি না। আমাকে কল করেছিল রনি আর বলেছে তুই আর আমি কি ডাব গাছে ছিলাম। আমি বললাম না। তখনও জিজ্ঞেস করে তাহলে কে গিয়েছিল। আমি বললাম তুই। বলল হ্যাঁ তুই গিয়েছিলে। তো ওরে চন্দু, তোদের দুইটাকে কিন্তু কেলাতে হবে। এখন রনিকে কল লাগা। রনিকে কল দিতে রনি ফোনটা রিসিভ করে বলে ওঠে, ভাই ভার্সিটিতে চলে এসেছি। বাহ, ভার্সিটি ক্যাম্পাসটা অনেক সুন্দর, আর ওখানে অনেক সুন্দর সুন্দরী মেয়ে পাওয়া যাচ্ছে রে ভাই। তাই নাকি? আমি এখনই আসতেছি, তুই ওখানে দাঁড়া। অরঞ্জদা মনে করেছিস বেঁচে যাবি তাই না? কি রে রাহাত, তোর সাথে জম দাঁড়িয়ে আছে, তুই আমাকে একটিবার বললি না? আমাকে ফাঁসানোর ধান্দায় ছিলি তুই? এরপর আমি আর রাহাত দুজনে ভার্সিটির সামনে চলে যাই। আমাদের নতুন ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি। আমরা দুজন ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করলাম। ক্যাম্পাসটা আসলে অনেক সুন্দর। দেখলাম লুকিয়ে আছে হারামজাদা রনি। ওকে দৌড়ে এসে হারামজাদাকে ধরলাম।
কি করব বল, আমি যদি বলি তাহলে তো আমার বাপে আমাকে মেরে শেষ করে ফেলবে। আর হচ্ছে গিয়ে রাহাত মারাত্মক সাদিয়াকে ভালোবাসে, ওর কথা বললে সমস্যা, তোর কথাই বলে ফেললাম। আগে হারামজাদাকে 2-4টা মেরে নেই, এরপর বলে ওঠে, যাই হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। এখন তোরা মার খেয়েছিস, সব ঠিক আছে, কিন্তু আমরা তো ভার্সিটিতে ঢুকে গেলাম, এখানে নাকি র্যাগিং হয়। এখন চিন্তায় আছি আমাদের সাথে হবে নাকি। কি কি বলবো, আমি নিজেও তো ভয়ে আছি। দেখি কপালে কি আছে। আমরা 3জন একটা গাছের নিচে কথা বলছিলাম, তখন হঠাৎ করে 2টো মেয়ে আসে আমাদের কাছে, আর এসে বলে ওঠে, এই যে, হ্যালো, তোমাদের তিনজনকে বলছি, জুনিয়র ভাইরা, তোমরা একটু আসো। তোমাদেরকে আপ্যায়ন করার জন্য আমাদের আপু যে বসে আছে। মার ডালা, যা চলে এসেছে র্যাগিং করার জন্য, এখন কি করব নিজে যাই না। যাই হোক, প্ল্যানিংটা আমি ভালোই জানি, তার জন্যই তো বন্ধুরা আমাকে লুচু বলে। এত সুন্দর করে বলবেন না আপু, এমনিতেই প্রেমে পড়ে যাব। কি যে বলেন। চুপ শালা, তোকে কেউ বলেছে এত সুন্দর করে বললেই যে প্রেমে পড়ে যেতে হবে? থাকলে 3 নম্বর বাচ্চার মতো হাহা করে এভাবে হার্ট কেন রে? তোকে তো সুন্দর করে বলছি যাওয়ার জন্য, বসে রইলি কেন? 2 হারামি থাপ্পড়কে আমার দিকে হা করে তাকিয়ে রইল, যেন আমি কিছুই জানি না। বুঝতে পেরেছি এখন আমাকে মাঠে নামতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। বাহ, 2 বাদুরের মাঝখানে দেখলাম একটা রোমান্টিক বয় ছেলে আছে, দেখতে তো হ্যান্ডসাম, তো দেখতে খুব মায়া মায়া লাগছে। ওর উপর এমন ভাবে নির্যাতন করলে কি অবস্থা হয়ে যাবে? সুন্দর চেহারাতে কি আর ভালো থাকবে রে? কেন আপু, তোমাদের এমন সুন্দর হাতে ছুঁয়ে যদি আমার আরো একটু উন্নতি পায়। ও মা, তাই নাকি? ছেলেটার দেখে সাহস আছে। এমন সুন্দরী একটা মেয়ে যদি এসে বলে তাহলে সাহস তো বেড়েই যাবে। আমার কথা শুনে মেয়েটা একটা মুচকি হাসি দেয়, কানে থাকা ঝুলে যে চুলগুলো ছিল চুলগুলো নিয়ে কানের পেছনে গোজা দেয়, আর একটা মুচকি হাসি দেয়। বাহ মিস্টার হ্যান্ডসাম, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো, মন কেড়ে নিয়েছো। এই নেহা, হয়েছেটা কি? তুই এই পিচি ছেলেটার সাথে এভাবে ফ্লার্টিং করছিস? ছেলেটা তোর সাথে এভাবে ফ্লার্টিং করছে, তুইও ছেলেটার প্রেমে পড়ে যাচ্ছিস? আরে ভাই, দেখ না, পেয়েছি হলে কি হয়েছে, অনেক সুন্দর করে কথা বলে। আরে রোমান্টিক ভাবে কথা বলতে পারলেই তো হয়। আরে পিচ্ছি হলে সমস্যা কি? মাত্র 2 বছরের তো। আরে আমাদের মায়েরা যদি এসব দেখতে পায় তাহলে কিন্তু তোর খবর আছে, ও কিন্তু আসলেই তোর খবর করে ফেলবে। ওদের লিডারের নাম মনে হয় মায়া, ও মনে হয় সবাইকে লিড করে। ওই মেয়েটার কথা শুনে তখন সামনে থাকা মেয়েটা ঘাবড়ে যায়। এরপর ওরা 2জন আমাদের 3জনকে ধরে নিয়ে যেতে লাগলো। সামনে দেখতে পেলাম যে 2-3টা ছেলেকে কান ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো একটা মেয়েটার মুখটা এখনো স্পষ্ট দেখতে পাচ্ছি না। সামনে এগিয়ে গেলাম, তখনই সামনে মেয়েটাকে দেখতে পেলাম। মেয়েটাকে দেখা মাত্র যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। মা ডালা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। সামনে যেতে কেমন জানি না ভয় লাগছে। তখন মেয়েটা আমাকে দেখে আস্তে আস্তে বলে ওঠে, কিরে, তোরা আমার জানটাকে কোথা থেকে ধরে নিয়ে এসেছিস? তোর জান মানে? ঠিক বুঝলাম না। এই পিচ্ছি ছেলে তোর জান কোথা থেকে হলো রে? ওই দিন বললাম না যে ছেলের সাথে আমার ঝগড়া হয়েছে, এটাই যে ওই পিচ্ছি ছেলেটা। তাই নাকি? কিন্তু আমার তোকে বেশ ভালোই লেগেছে, আমি তো ক্রাশ খেয়ে গেছি রে। চুপ, ওর দিকে তুই নজর দিবি না, বুঝতে পেরেছিস? ও আমার, ওকে দিয়ে আমি সব কিছুই করাবো। ভাই রে ভাই, মেয়েটা কতটা ডেঞ্জারাস হলে ওর নিজের বান্ধবীকে থাপ্পড় মারে। ওর বান্ধবী চুপ করে দাঁড়িয়ে রইল। এই যে হিরো, তোমাকে তো আমি কিছুই করব না, শুধু তুমি আমার বডিগার্ড হয়ে থাকবে সব সময়। আপু, আমাকে ছেড়ে দিন। তোকে তো ছাড়বো না, তোর বন্ধুরা চলে যান, ওদেরকে আমি ছেড়ে দিলাম। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা গেলাম, আমরা ওর সাথে আর নাই। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আপু বলা লাগবে না, এখন থেকে আমাকে ভাবি বলে ডাকবে, কারণ তোমাদের বন্ধু আমাকে নাকি বউ বানাবে। ঠিক আছে ভাবি, তাহলে আমরা গেলাম। ভাইরে একটু খেয়াল রাখেন। হারামচোদা, এখান থেকে একবার বেঁচে ফিরতে পারি তখন তোদেরকে দেখে নিব। কটাকে নুনের ছিটা মারতে তোরা ভালোই পারে। বন্ধু, আবার দেখা হবে বেঁচে থাকলে। গেলাম, আমরা ক্যাম্পাসের ভিতরে আছি। তো জান,
এখন থেকে তুমি শুধু আমার সাথেই থাকবে, বুঝতে পেরেছো? যখন যেখানে যাব ঠিক ওখানেই আমার সাথে পিছন পিছন হাঁটবে। কী রে মায়া, কিছুই তো বুঝলাম না। তুই ওদেরকে নিয়ে এসেছিস র্যাগিং দেওয়ার জন্য, কিন্তু তুই দেখছি এই ছেলেটাকে নিয়ে কোথায় চলে যাচ্ছিস। দেখ ফারজানা, তোর আমার বান্ধবী, তাই কখনো তোদেরকে তেমন করে কিছু বলিনি। এখন বলছি, এখানে বিপি আমি যাই বলবো তাই হবে। আর হ্যাঁ, এই ছেলেটার দিকে নজর দিবি না। এই ছেলের দিকে যে নজর দিবে তার চোখ আমি উপড়ে নিব। এটা ঠিক কথা বলেছিস তুই। মায়া, কিছুই তো বুঝলাম না। চুপ কর তুই। তুই সব ছেলের উপরে ক্রাশ খাস, তোর কথা আমার ভালোই জানা আছে, তাই বলছি ওদিকে নজর দিবি না। মেয়েটার কথা তো আমি বলতেছি না। তখন মেয়েটা আমার কাছে এসে রাগের চোখ নিয়ে বলে ওঠে, আর তোমাকে বলছি, ভার্সিটির মধ্যে যদি কোনো মেয়ের দিকে নজর দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। তুমি শুধু আমার দিকে তাকাবে, আর কারো কাছেই না। সব সময় আমার সাথেই থাকবে, বুঝতে পেরেছো? আবার কথা মতো যদি না শোনো তাহলে তো তোমার অবস্থা আমি খারাপ করে দিব, কারণ তুমি তো ভালো করেই জানো। আর এখন বুঝে গিয়েছো এই পুরো ভার্সিটিটা আমার কথায় চলে, কারণ এখানে পুরো লিডার আমি। মায়া আমার হাত ধরে আমাকে লাইব্রেরির ভিতর নিয়ে গেল। বুঝলাম না, মায়ার হঠাৎ করে হলোটা কি? এই ছেলেটার প্রতি এমন দুর্বল হয়ে গেল। ওকে কত ছেলেরা প্রপোজ করেছে, কিন্তু ও কখনো কাউকে পাত্তা দিল না। কিন্তু ওর হলোটা কি? আমি তো ঠিক বুঝতেছি না, ওর মতিগতিও তো কিছু স্বাভাবিক না। ওর হয়েছেটা কি? আর ও ওই ছেলেটার প্রেমে পড়ে গেল নাকি? মায়া তো কখনো আমার গায়ে হাত তোলেনি, তাহলে আমার গায়ে হাত তুলেছেও। তাহলে বোঝ। তুই নিজেও তো ছেলেটার প্রেমে পড়ে গিয়েছিস, নিজেই তো বলি ক্রাশ খেয়েছিস ছেলেটার উপর। তাহলে আমি কি করব? তাহলে আমি কি বলবো? এটা ঠিক, ছেলেটার চেহারা এমন যে কোনো মেয়ে ছেলেটার মায়ায় পড়তে বাধ্য হবে। ছেলেটার খোঁচা খোঁচা দাড়িতে এই ছেলেটাকে অসম্ভব সুন্দর লাগছিল। ছেলেটার যদি একটা হাসি দেয়, আমার মনে হয় যে কোনো মেয়ের হৃদয় কেড়ে নেওয়ার মতো অবস্থা। হয়েছে ভাই, বাদ দে তুই। মায়া বলে গেছে ওদেরকে আজকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ আজকে মায়া বিজি আছে তার আশিককে নিয়ে। এই নাও বইগুলো হাতে নিয়ে এখন আমার সাথে চলো। কি একটা ভুল করলাম মেয়েটার সাথে লাগতে গিয়ে। এখন তো নিজের পায়ে নিজে কোড়াল মারার মতো অবস্থা। কিভাবে নাকে দড়ি দিয়ে আমাকে ঘোরাচ্ছে। ওইখানে সামনে একটা আমাদের বাগান আছে, ওটা তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি। ওখানে অবশ্য কারো যাবার অনুমতি নেই আমার ছাড়া। আর আমার বন্ধুদের এখন থেকে ওখানে তুমিও যাবে। শুধু আমার সাথে অন্য কোনো মেয়ের সাথে যদি যেতে দেখি তাহলে কিন্তু হাড্ডি গুড্ডি ভেঙে এখানে ফেলে রাখবো। আপু, আমার সাথে এমন কেন করছো? আমি বললাম তো আমার ভুল হয়ে গিয়েছে। সরি, আমি দুঃখিত। ওই এখন থেকে আমাকে আপু বলে ডাকবি না, এখন থেকে আমাকে মায়া বলে ডাকবে। আর তুমি বলে ডাকবে, না হলে কিন্তু তোর খবর আছে। পড়েছি জমের হাতে, এখন কি করার আছে? চুপচাপ তো মেনে নিতেই হবে, তাই চুপ করে রইলাম। কিছু তো আর বলতে পারছি না। যাই হোক, তোমার নাম তো জানা হলো না, তোমার নামটা কি? জি আপু, আমি রোহান আহমেদ। তোকে বললাম না আমাকে আপু বলে না ডাকতে? আমার নাম মায়া, জাস্ট কল মি মায়া, ওকে? কথাটা বলে মেয়েটা আমার ফোনটা নিয়ে আমার ফোন নাম্বার, ফেসবুক আইডি এবং সবকিছু নিয়ে নেয়। এরপর আমাকে বাগানটা ঘুরিয়ে দেখায়। আসলে বাগানটা অনেক সুন্দর, এখানে সবাইকে আসার অনুমতি দেওয়া হয় না। বাগানটা ঘুরে আমার কাছে বেশ ভালোই লাগলো। তখন মায়া আমার উদ্দেশ্যে বলে ওঠে, এখন থেকে সবসময় ভার্সিটিতে এসে প্রথমে আমার সাথে দেখা করবে, বুঝতে পেরেছো? মায়ের কথায় আমি মাথা নাড়ালাম। তখন মায়া আবার বলে ওঠে, তোমার তো ক্লাসের সময় হয়ে গিয়েছে, যাও তুমি ক্যাম্পাসে যাও, তোমার বন্ধুদের কাছে যাও। ক্যাম্পাস ছুটি হওয়ার পর আমার সাথে দেখা করো। কথাটা শুনে আমি ওখান থেকে দিলাম এক দৌড়ে চলে আসলাম ওই হারামিদের কাছে। বাহ, দুই হারামি দেখছি গাছে নিচে আরামে শান্তিতে গল্প করছে। আমাকে দেখে দুই হারামি হেসে বলে ওঠে, কিরে বন্ধু, তুই কি বেঁচে আছিস নাকি শ্মশান থেকে উঠে চলে এসেছিস? হারামজাদা, আমাকে নিয়ে তোরা মস্করা করছিস তাই না? এখন আমরা কি করতে পারি? তোর প্রেমিকা যদি তোকে ধরে নিয়ে চলে যায় তাতে আমাদের দোষ কোথায় বল বন্ধু? আর যাই হোক, তোর জন্য কিন্তু আমরা বেঁচে গিয়েছি। মামা, আমি তো কাহিনী কিছুই বুঝতেছি না।
আরে ওই দিন আমাদের ক্রিকেট খেলা ছিল অন্য পাড়ার সাথে, তুই তো খেলতে পারিস না, তাই তুই আসিসনি। ওই দিন আমরা খেলেছিলাম, কিন্তু আমাদের 1 বলে 6 মারা প্রয়োজন ছিল। তখন ওই হিরোর মতো এন্ট্রি হয় আমাদের রোহানের। দুর্ভাগ্যবশত বলটা গিয়ে পড়ে একটা মেয়ের গায়ের উপর। তাই নাকি? তারপর কি হয়? আরে তুই শুনে অবাক হবি, মেয়েটার কেউ না, এই যে আমাদের ভার্সিটি যে মেয়েটার সাথে কথা হলো, আমাদের ওই সিনিয়র ডেঞ্জারাস মেয়েটা। ওই হারামি, তুই একটা কথাও বলবি না। ওই শালা জেনে শুনে আমাকে পাঠিয়েছে বল নেওয়ার জন্য, তারপরে তো ঝগড়া ঝামেলা হয়। তার মানে ওই দিন ওই মেয়েটার সাথে তোর ঝগড়া হয়েছে? আরে ভাই, আমি জানতাম নাকি মেয়েটা যে এখানে এত বড় একটা পাওয়ারফুল মেয়ে হতে পারে। আমার তো এখন বুকটা কাঁপছে রে ভাই। তোকে কোথায় কোথায় মেরেছে দেখে তো দেখানোর মতো অবস্থায় রেখেছে। আরামজাদা, আমাকে নিয়ে মস্কারা করিস তাই না? যদি দুইটাকে পিটিয়ে কিন্তু সোজা করে ফেলবো। আহা বন্ধু, একটু মস্কারি করছে, একটু মস্কারিও করতে দিবি না নাকি? যাই হোক, এটা যদি তোর আবার মিথিলা আপু জানতে পারে তাহলে তোর খবর করে দিবে, তাই সাবধানে থাকিস। তা অবশ্য ঠিক বলেছিস, কিন্তু মেয়েটাকে দেখে আমি কিন্তু প্রথমে ক্রাশ খেয়েছি রে ভাই। মেয়েটা অসম্ভব সুন্দরী, তার উপর সিনিয়র বলে কথা। আমার কিন্তু ওদের মধ্যে থেকে তোর ফারজানাকে খুব ভালো লেগেছে। সিনিয়র মেয়েদের প্রতি তো আমারও দুর্বলতা আছে। ভাই তুই আবার বলিস না তোর ভালো লেগেছে নেহাকে, কারণ তোর কিন্তু সাদিয়া আছে। বন্ধু সাদিয়া তো আছে হলো গিয়ে বাসায়, কিন্তু ভার্সিটি তো একজন লাগবে বল। এই শালার ভালো হলো না, লুচ্চা তো হয়ে রয়ে গেল। তাই নাকি? তাহলে আমরা গিয়ে সাদিয়াকে বলে দিচ্ছি তুই ভার্সিটি কি কি করে বেড়াস, তাহলে তো ভালোই হবে। এই না না, আমি তো একটু মজা করছিলাম। না রে ভাই, ওই সিনিয়র ফারজানাকে আমার লাগবে রে। ফারজানা আপুকে ভালোবেসে ফেলেছে। কথার মাঝখানে তখনই দেখলাম ফারজানা চলে আসে, এসে রাহাতের উদ্দেশ্যে বলে ওঠে, কি বললি তুই? শয়তান ছেলে আমাকে লাগে, মানে তোর মতো এমন পিচ্চি ছেলে আমাকে কি বললি? কই আপু, আমি তো কিছুই বলিনি। আমাকে কি তোর কানা মনে হয়? আমি কিছু বুঝি না মনে করেছিস? চল আমার সাথে, আমিও জানতে চাই তুই আমাকে এখন কি বলেছিস। তোর মতো কত ছেলে আমার পিছনে ঘুরে তুই জানিস, আর তুই একটা পিচ্চি ছেলে আমাকে প্রপোজ করবি? এখন বোঝো ঠেলা, আমার সাথে অনেক মস্কারি করেছো, এখন বোঝো সিনিয়র মেয়েরা কেমন ঠাপানি না ঠাপায়। ভাই আজকে তো মনে হয় রাহাতের অবস্থা খারাপ করে দিবে। যাই হোক, আল্লাহ বাঁচাইছে আমারে। প্রায় কিছুক্ষণ পর দেখলাম রাহাত আসে, আমাদের উদ্দেশ্যে বলে ওঠে, ভাই তোরা বন্ধু নাকি অন্য কিছু? তোরা একটু আমাকে বাঁচাতে আসবি না? কেন? ওই সময় তো আমাকে শয়তান মায়ের কাছে ফেলে দিয়ে তোরা পালিয়ে গিয়েছিস, তখন আমি কি আমাকে বাঁচানোর জন্য এসেছিলি? ক্লাসের সময় হয়ে গেছে, আর ক্লাসটা যেহেতু দেখিয়ে দিয়েছে, চল ক্লাসে যাই। এরপর আমরা তিনজনে ক্লাসে যাই। ক্লাসটা শেষ করে রাহাত আর রনি দুজনই তাদের বাসায় চলে যায়। আমি আর মায়ার সাথে দেখা না করে সোজা বাসায় চলে আসি। বাসায় এসে টেবিলে বসি, তখনই আম্মু বলে ওঠে, ফ্রেশ হয়ে আয়, আমি খাবার বেড়ে দিচ্ছি। আম্মু চুপচাপ কথাটা বলে রান্না করে চলে গেল। এর আগে যখন বাসায় আসতাম তখন কত কথাই না বলতো, আজকে কি হলো? চুপচাপ কেন? কি হলো আম্মু, তুমি কথা বলছো না কেন? এত চুপচাপ কেন? কিছু হয়েছে নাকি? আম্মু কিছুই বলছে না, তাই আমি নিজের রুমে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে আবার নিচে আসলাম, টেবিলে বসলাম। আম্মু খাবার বেড়ে দিয়ে চলে যাচ্ছে। তখন আম্মুকে জিজ্ঞেস করলাম, আরে আম্মু এমনটা করছো কেন? হয়েছেটা কি? আমাকে তো বলবে। আম্মু কিছুই বলছে না। এরপর বাধ্য হয়ে আম্মুর কাছে গেলাম। এরপর আবার জিজ্ঞেস করলাম, আরে আমাকে তো বলবে, তুমি আমার সাথে কথা না বললে আমি কিভাবে বুঝবো কি হয়েছে? আমি তো কিছু বলি নাই তোমাকে। তোকে আমি কি বলবো? কি বোঝার বাকি আছে? তুই সকালবেলা মেয়েটার সাথে কিভাবে কথা বলে রাগ করে চলে গিয়েছিস? তো কি হয়েছে? রাগ করে চলে গিয়েছি তো কি হয়েছে? আমাকে অনেক বকা দিয়েছে আর মেরেছে, তাই তো আমি চলে গিয়েছি। তোর একটু অভিমান হয়েছে, কিন্তু তুই যতটা না কষ্ট পেয়েছিস তার থেকেও দ্বিগুণ কষ্ট ও পেয়েছে। তুই কি ভেবেছিস তুই কষ্ট পেয়ে শুধু এতটুকু শেষ না, ও তোকে মেরেছে, তোর জন্য ও নিজের হাত কেটে ফেলেছে। এমন কথা শুনে আমার যেন আসমান ভেঙে পড়ল। আপু নিজেকে এতটা কষ্ট দিয়েছে? হ্যাঁ, ও যখন তোকে বকা দেয়, যতটা বকা দিয়ে তোকে কষ্ট দেয় তার থেকেও অনেক কষ্ট ও নিজে পায়। তুই কখনো বুঝতে পারিস না? কিন্তু আপু কেন এমনটা করে?
তুই এটা কখনো বুঝতে পারবি না। আজকেও সারাদিন কিছু খায়নি, অফিসেও যায়নি, নিজের রুমে বসে আছে আর কান্না করছে। নিজের অজান্তেই আমি মিথিলা আপুকে এতটা কষ্ট দিয়ে ফেলেছি নিজেও জানতাম না। তাই আমি খাবারটা নিয়ে মিথিলা আপুর রুমে গেলাম, দরজায় টোকা দিলাম। তখন মিথিলা আপু বলে ওঠে, চাচি, বললাম তো আমার খিদে নেই, আমি এখন খাবো না, তোমরা খেয়ে নাও। আমি রোহান বলছি, দরজাটা খোলো, তোমার সাথে কথা আছে। মিথিলা দরজাটা খুলে দেয়। দরজাটা খুলতেই আমি যেন অবাক হয়ে গেলাম, কারণ মিথিলার চোখের নিচে কালি দাগ পড়ে গিয়েছে। তখন আমি মিথিলার কাছে গেলাম, গিয়ে কান ধরে বললাম, সরি, আমি আসলে বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে। মিথিলা যেন অভিমান করে অন্যদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর বলে ওঠে, ঠিক আছে, সমস্যা নেই, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমি শুনলাম তুমি নাকি সারাদিন কিছু খাওনি। আমি এখনো কিছু খাইনি, তোমার জন্য খাবার নিয়ে এসেছি। আমি খেতে পারবো না, আমার হাত কেটে গেছে। কেন নিজে কেমন কষ্ট দাও জানি না। এটা যদি তুমি বুঝতে পারতে তাহলে হয়তোবা আমার কষ্ট আজ সার্থক হতো। মনে মনেই বললাম। তখন রোহান তার হাত দিয়ে আমাকে আমার মুখের সামনে খাবার দিয়ে বলে ওঠে, হাঁ করো চুপচাপ করে, এখন লক্ষ্মী মেয়ের মতো খেয়ে শুয়ে পড়ো। মিথিলা যেন একদম বাচ্চা মেয়ের মতো আমার হাতে খেতে লাগলো, একদম চুপচাপ, কোনো কথা বলছে না। আমি ওকে চুপচাপ খাইয়ে দিয়ে পানি খাইয়ে শুয়ে দিলাম। এরপর নিচে চলে আসলাম। আজকে যেন আমি রোহানের হাতে তৃপ্তি করে খেতে পারলাম। আসলে প্রিয় মানুষের হাতে যদি বিষও খেতে পারি তাও যেন অমৃতের মতোই লাগে। নিচে আসতেই তখন আম্মু আমাকে খাবার বেড়ে দেয়। আমি খাবার খেয়ে শুয়ে পড়লাম। বিকেলবেলা ফোনের শব্দে ঘুমটা ভেঙে যায়। তখন আমি ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে, কিরে, কোথায় আছিস তুই? এখনো ঘুমিয়ে আছিস নাকি? তোর একটা অভ্যাস বিকেলে ঘুমোনো। কথাটা বলে রাহাত কলটা কেটে দেয়। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হলাম। এরপর আমি টমটম দোকানের উদ্দেশ্যে রওনা দিই। কিছুক্ষণ পর দোকানের সামনে এসে দেখি রাহাত আর রনি দুজন বসে চা খাচ্ছে। আমাকে দেখে বলে ওঠে, টং দোকানে আয়। কিরে, ঘুম ভাঙলো নাকি? নাকি চাচাতো বোনের কোলে ঘুমিয়েছিলি তার জন্য ঘুম থেকে উঠতে পারিস নি? হারামজাদা, কথা বলবি না, তোরা সবসময় ফাজলামি করে বেড়াস। তো আমরা ফাজলামি করবো না, তোর নানি এসে করবে নাকি? তুই হারামি একটা না দুইটা না, তোর সিনিয়র বান্ধবী। তোদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাহলে বলবো শাস্তি পাওয়ার জন্য তৈরি হ। আরে ভাই, আমি তো একটু মজা করছিলাম, সিরিয়াসলি নিস কেন? মজা একটু বুঝিস না নাকি? তোরা মজা করতে করতে আমাকে যে পেছন দিয়ে বাস দিয়ে দিস তা তো আমি ভালো করেই বুঝতে পারি রে। না রে ভাই, আমাদের ভুল হয়ে গিয়েছে। তোর এখন পাওয়ার আছে, তোর কথা আমাদের এখন মেনে শুনতে হবে। আর যাই বলিস, ওই দিন কিন্তু ডাব চুরিটা আমাদের সেই হয়েছে। কচু হয়েছে, তোদের জন্য আমাকে বিনা পয়সায় মার খেতে হলো। তারপর ওই করিম শালা হরামজাদা কতগুলো টাকা নিয়ে গেল। আচ্ছা বন্ধু, তুই এত কিপটা কেন আমাকে বলবি? যা বাবা, আমি এখানে আবার কিপটামি কি করলাম তোদের সাথে যে আমাকে তুই কিপটে বলছিস? তোকে কিপটা বলবো না শালা। তোর বোনের টাকার অভাব আছে নাকি? টাকার পাহাড় বানিয়ে রেখেছিস। দেখ, এটা আমার একান্ত চাচাতো বোনের টাকা, আমাকে হিসাব করে চলতে হয়। আমি হিসাব করে চলি। সে আমাকে যতই বলুক না কেন, আমি তার কথা কেন শুনতে যাব? আমার আমার এই কথা অবশ্যই মাথায় রাখা উচিত যে এই টাকা সম্পূর্ণ তার। ওই যাই হোক, এখন চা খা। তা তো খেতেই হবে, কারণ এটা সাদিয়া বিস্কুট বলে কথা। হারামজাদা, তুই আবার আমার সাদিয়াকে নিয়ে পড়ে আছিস কেন? আর একটা কথা বলবি, ওষ্ঠা খাবি কিন্তু। এক মিনিট, গতকালকে ফারজানা নাকি তোকে ধরে নিয়ে গেছে, রাহাতকে পরে কি বাটন দিয়েছে নাকি রে? হ্যাঁ না রে ভাই, পরে আমাকে কি আর বলবো, অনেক মধুর ভালোবাসা দিয়েছে, একটা থাপ্পড় দিয়েছে। শেষমেশ কি আর আমার থেকে নাম্বার নিল, ফেসবুক নিল, এরপর সবাইকে ব্লক করে দিল। আজকে আসার আগে বিকেলে কথা বললো যে কোথায় যাচ্ছে, এই জন্য কিছুক্ষণ কথা হলো। বুঝলাম না ভাই, তোদের জীবনে হিরোইন আসে আর আমার কপালে শুধু ভিলেন লেখা। ধুরহালা, তোর কপালে একটা না দুইটা আছে, তাও আবার সিনিয়র। থুরহালা, তোর কথা বুঝলাম না। আমার কপালে দুইটা আছে মানে? আমি তো নিজেই জানি না। কেন, তোর চাচাতো বোন, আরেকটা হচ্ছে কি মায়া আপু। রমজাদা, তুই আর ভালো হলি না। তোকে কিভাবে যে আমি মানুষ করব আল্লাহ জানে। এসব যাবার আমি বাদ দে ভাই, সময় আছে, সময় থাকতে ভালো হয়ে যা। তোরা আমাকে ভালো হতে দিলি তো? যখনই ভালো হতে চাই তখনই তোরা কোনো না কোনো একটা জিনিস দিয়ে ঘেটে দিস, তো কি করবা?
ওরে আমার তোদে আলতা তুলসী পাতা গো, তাকে নিয়ে আমরা কি যে করি। ভাই ওসব বাদ দে। আজকে আমার সাদিয়া তো বলে দিয়েছে যে আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে আমার সাথে আর কথা বলবে না। হারামজাদা, আমি তো ভাবছি তোর গার্লফ্রেন্ডকে বলে দিব তুই কাঁদতে গিয়ে হাইকা দিস। হ মামা, সেই বিনোদন হবে। এভাবে আমি, রাহাত আর রনি আমরা তিনজনে গল্প করতে লাগলাম। তখনই আমার ফোনটা বেজে ওঠে। এমনিতে সন্ধ্যা হয়ে গিয়েছে। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি যে মিথিলা আপু ফোন করেছে, তাই ফোনটা রিসিভ করলাম। তখনই মিথিলা বলে ওঠে, কোথায় আছো তুমি? সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো বাসায় ফিরছো না? এই তো আসছি, বেশি সময় লাগবে না, বন্ধুর সাথে একটু আড্ডা দিচ্ছিলাম, এখনই চলে আসি। কথাটা বলে কলটা কেটে দেই। এরপর আমি রাহাত আর রনির উদ্দেশ্যে বলে উঠি, আচ্ছা তোরা তাহলে থাক, আমার কলটা এসেছে। ভাই আমরা ভালোই বুঝতে পারি তোর যে সিনিয়র বউ কল করেছে। হারামজাদা, তোর আর ভালো হলি না, তোদেরকে ভালো করতে আমি পারলাম না রে ভাই। হ্যাঁ ভাই, আমাদেরকে তো তোর আর ভালো করার প্রয়োজন নাই, তুই আগে নিজে ভালো হয়ে যা। ধুর হারামি। কথাটা বলে আমি ওদের কাছ থেকে বাসায় যেতে লাগলাম। কিছুক্ষণ পর আমি বাসায় এসে পৌঁছালাম। তখন আমাকে দেখে মিথিলা বলে ওঠে, তোমাকে তো কে কতবার বললাম ভার্সিটিতে কোনো মেয়ের সাথে কথা বলবে না, কলেজ লাইফে তো কারোর সাথে কথা বলেইনি, এখন কেন শুনছো না? আরে আমি কি বলবো, ও নিজে থেকে এসে আমার সাথে কথা বলছে, আর উনি আমার সিনিয়র। ঠিক আছে, আমি প্রিন্সিপালকে বলে দেব, তোমার আর ওখানে ওদের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই। আমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। তখন আম্মু ডেকে বলে ওঠে, রোহান, নিচে আয় তাড়াতাড়ি, আমি তোদের জন্য খাবার দিচ্ছি, খাবার খেয়ে নে। আমি নিচে আসলাম। নিচে এসে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ হওয়ার পর তখন মিথিলা আপু বলে ওঠে, তোমার হাতের ফোনটা নাকি ভেঙে গিয়েছিল? এই তো চলছে মোটামুটি, আমার কোনো প্রয়োজন নেই ফোনের। তখনই মিথিলা তার ব্যাগ থেকে একটা ফোন বের করে আমাকে দিয়ে বলে, অফিসে অনেক কাজের চাপ বেড়ে গিয়েছে, তাই আমার মিটিং শেষ করে আসতে অনেক লেট হয়ে যায়, তাই ফোন কেনা হয়নি, তাই আজকে আসার সময় নিয়েছি। এই দেখো, পছন্দ হয় কিনা। হাতে নিয়ে দেখি এখানকার নতুন মডেলের আইফোনের। কি দরকার ছিল এত দামি ফোন কেনার? এত টাকা নষ্ট করার তো কোনো প্রয়োজন ছিল না, শুধু শুধু আমার জন্য। এখানে টাকা নষ্ট করলাম কই? কই, এখানে তো বেশি টাকা যায়নি, মাত্র 2 লাখ টাকা। তারপরেও এগুলো তো তোমার টাকা, আমার জন্য কিনে তো কোনো প্রয়োজন ছিল না। কথাটা বলা মাত্রই কেমন জানি না মিথিলা ডেকে যায় আর বলে ওঠে, এগুলো আমার টাকা মানে? আমার টাকা মানে কি? তোমার টাকা না, তুমি কি বলতে চাও? হঠাৎ করে মিথিলা রেগে যায়। তাই আমি ভয়ে বললাম, আরে না না, আমি তো একটু মজা করছিলাম, তুমি কি করো? তুমি তো দেখি এখন রেগে গিয়েছো। আর দ্বিতীয়বার যেন এসব কথা না বলো। আমি মাথা নাড়ালাম, আর কিছু বললাম না। চুপচাপ করে খাওয়া দাওয়া করে ওপরে নিজের রুমে চলে গেলাম। আগামীকালকে ভার্সিটিতে যেতে হবে, তাই আমি ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব। তখনই মিথিলাবু ডেকে বলে ওঠে, চলো আজকে আমি তোমাকে ভার্সিটিতে নামিয়ে দিয়ে আসি। আমিও কিছু বললাম না। মিথিলা আপুর সাথে আমি ওনার গাড়িতে উঠে বসি। মিথিলা আপু আমাকে ক্যাম্পাসের সামনে দিয়ে আসে। ক্যাম্পাসে কারোর সাথে কথা বলবে না, কোনো মেয়ে যদি কথা বলতে আসে তাহলে কারোর সাথে নিজে থেকে কথা বলতে যাবে না, বুঝতে পেরেছো? আমি মাথা নাড়ালাম। মিথিলা আপু চলে যায় অফিসের উদ্দেশ্যে। তখনই পেছন থেকে কেউ আমার হাত ধরে বলে ওঠে, ওই একটু আগে যে মেয়েটা তোমার গাড়ি থেকে নামিয়ে দিল, সত্যি করে বলো মেয়েটা কি? তোমার না হলে কিন্তু এখানেই দেবো একটা। আরে উনি আমার আপু, আমার চাচাতো বোন লাগে। এরপর মায়াকে সবকিছু খুলে বলি আমার ব্যাপারে। আমার সবকিছু শুনে মায়া বলে ওঠে, সরি, আমি জানতাম না তোমার জীবনে এত কষ্ট আছে। তোমার বাবা নেই, আমি জানতাম না তোমার লাইফে এত বড় একটা ঘটনা ঘটে গিয়েছে, তো আমি কখনো বুঝতে পারিনি। আরে সমস্যা নেই, কিন্তু হ্যাঁ, একটা কথা, তুমি এত সুন্দর করে সেজেগুজে এসেছো কেন? তোমাকে কত মেয়েরা নজর দিচ্ছে, ভালো করে দেখেছো? তো আমি কি করতে পারি? ওরা যদি আমার দিকে তাকায় তো? আমার কি, আমি তো কারো দিকে তাকাই না। তাকানোর কোনো প্রয়োজন নেই, তুই শুধু আমার দিকে তাকাবি। যদি অন্য কোনো মেয়ের কাছে যাস তাহলে কিন্তু তোকে ওখানে থেকে মেরে লাশ করে ফেলবো। 1 মিনিট, আমি ওখানে কাজটা শেষ করে আসি। ভার্সিটির বিবি বলে কথা দেখতে অনেক লাকি, কারণ আমার মতো একটা মেয়ে তোর জুটেছে। মায়ার কথা শুনে আমি একটা হাসি দিলাম। তখন আমার দিকে রাগে চোখে বলে ওঠে, কিরে, তুই এইভাবে হাসলি কেন?
সত্যি করে বল, না হলে এখন দিমু কিন্তু। তুই আমাকে চিনিস না, কত ছেলেকে কাবু করেছি, কিন্তু আমি বুঝি না তোর কাছে আসলে আমি কেন এত দুর্বল হয়ে যাই। তোর মধ্যে এমন কি আছে রে? আসলে তুমি আমার সিনিয়র হলে কি হয়েছে, তুমি আসলে একটা বাচ্চা। কথাটা বলে আমি একটা হাসি দিয়ে দৌড় দিই। তখনই আমার সামনে মায়ের বান্ধবী এসে পড়ে। মায়ের বান্ধবী নেহা আমার কাছে এসে বলে ওঠে, মায়া কি আছে বলো, আমাকে তুমি ভালোবাসো। আমার তোমাকে প্রথম দেখাতে ভালো লেগেছে। মায়ার মতো তেমন কিছুই নেই। তুমি আমার মধ্যে সব কিছু পাবে, আমার মধ্যে সব কিছু আছে। তুমি একবার টাচ করে দেখো শরীরটা। কথাটা বলে নেহা তার হাতটা দিয়ে আমার হাতটা ধরে, এরপর আমার হাতটা নিয়ে গিয়ে ওর পেটে রাখে। ছি ছি আপু, আপনি সব কেন করছেন? আমি এমন ধরনের কোনো ছেলে না, আমি এইসবের জন্য কখনো কাউকে বলিও না। আরে তোমার মতো এমন একটা হ্যান্ডসাম ছেলেই তো আমি খুঁজি, যে কিনা আমার মনের রাজ্যের রাজা হবে। কথাটা বলা মাত্রই তখনই পেছন থেকে কেউ একজন এসেই তোর নামে ফারজানা আমাকে অনেক কথাই বলেছে। তোকে আমি বিশ্বাস করেছিলাম যে তুই এমন না, কিন্তু তুই যে এতটা খারাপ কখনো আমি ভাবতে পারিনি। মায়া, তুই আমার গায়ে হাত তুলেছিস। তোর ভাগ্য ভালো, আমি শুধু তোর গায়ে হাত তুলেছি, অন্য কিছু করিনি। আমি চাইলে এখনই তোকে এখানে মেরে রাখতাম। তোর কত বড় সাহস, তুই ওর কাছে গিয়ে নোংরামি করিস? একটা ভালো ছেলে দেখলেই তোর ওর সাথে এসব করতে মন চায়, তাই না? মায়া, আমি রোহানকে ভালোবাসি, তাই তো আমি আমার সব কিছু ওকে দিতে চাই। এই, তুই ভালোবাসার কি বুঝিস? হ্যাঁ, ভালোবাসা পবিত্র। তোর মতো কিছু মেয়ের কারণে আজকে ভালোবাসার এমন দুর্নাম। তোদের মতো ছেলেমেয়েরা কখনো ভালোবাসার মর্ম বোঝে না, তারা ভালোবাসে না, নামের শুধু এসব খারাপ কাজ আর নোংরামি করে বেড়ায়। তোকে আমি চিঠি দিয়ে বের করে দিব। আগামীকাল থেকে তোকে যেন আমি এই ভার্সিটিতে না দেখি। তখনই দেখলাম অনেকগুলো মেয়ে এসে নেহাকে ধাক্কা দিয়ে ভার্সিটি থেকে বের করে দেয়। তখনই মায়া আমার কাছে এসেই, আমার দোষ কোথায়? আমাকে মারলে কেন? আমি আবার কি করলাম? আমি তো কিছুই করিনি। তুই মেয়েটার সাথে বসে বসে কথা বলছিলি কেন? তোকে কি বলেছি কথা বলার জন্য? তুই কানের নিচে দুইটা দিয়ে দিতি। উনি আমার সিনিয়র, তাই তো আমি কিছু বলার সাহস পাচ্ছি না। তুই আমার সাথে থাকিস, এরপরও তুই সিনিয়রদেরকে ভয় পাচ্ছিস? মায়া অনেকক্ষণ রাগারাগি করে এরপরও নিজের ক্লাসে চলে যায়। আমার ক্লাস আজকে দেরিতে বসবে, তাই আমি ক্যাম্পাসের ভিতরে ঢুকি। আসলে মায়াকে আমার বেশ ভালো লেগেছে। ওকে প্রথম দেখায় আমি ক্লাস খেয়েছি, এবং কি আস্তে আস্তে করে আমি ওর বাচ্চা মেয়ের প্রতি আমি দুর্বল হয়ে গেছি। নিজের অজান্তে হয়তো বা ওকে আমি ভালোবেসে ফেলেছি, তাই তো ওসব কথা আমি চুপ করে শুনি। আমি ক্যাম্পাসের ভিতর প্রবেশ করে দেখি রাহাত আর রনি দুজনে বসে আছে। ওদের কাছে যেতেই তখন আমার উদ্দেশ্যে রাহাত বলে ওঠে, কিরে আমার প্রেমিক পুরুষ, তুই কোথায় হারিয়ে গেছিস রে? তোর তো দেখি কোনো খোঁজ খবর নেই, কোথায় চলে গেলি? হারামজাদা, বলিস না, ওখানে একটা কাণ্ড হয়ে গেছে। তোদের তো কোনো খোঁজ খবর নেই, তোরা তো আছিস নিজের জ্বালা যন্ত্রণা নিয়ে। কেন, ওখানে আবার কি আকাম করে বেড়ালি যার জন্য আবার একটা ঘটনা ঘটে গেছে? একটু শুনি তো। তখন ওদেরকে সবকিছুই খুলে পড়লাম। সবকিছু শোনার পর রনি বলে ওঠে, খেলার আমাকে বলতো, তাহলে আমি বলতাম যে কিভাবে কয়টা শট মেরে দিতে হয়। হারামজাদা, সবাইকে তোর মতো এমন লুচু নাকি যে তুই যেমন সবাই তেমন করবে? আমরা তিনজন ক্যাম্পাসে বসে গল্প করছিলাম। তখন এই কোথা থেকে ফারজানা আপু মানে মায়ের বান্ধবী এসে বলে ওঠে, রাহাত, ফেলো, আমরা গিয়ে একটু ঘুরে আসি, তোমার সাথে কিছু কথা আছে। কি রে ভাই, কেমনে কি ঘটনা তো কিছুই বুঝলাম না। কিছুদিনের ভিতরে কি এমন করলে যার জন্য সিনিয়র আপু তোর জন্য চলে এসেছে? ভাই কোথায় আছেন? আর প্রেম যদি খাঁটি হয় তাহলে সিনিয়র আপু রাজি হয়। হারামজাদা, ভালো আর হলি না। কথাটা বলে আমাদের কাছ থেকে চলে যায় রাহাত। তখন আমি আর রনি দুজনে গল্প করতে লাগলাম। ক্লাসের সময় হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর রাহাতও চলে আসে। আমরা তিনজন ক্লাসে যাই। সম্পূর্ণ ক্লাস শেষ করে তিনজন একসাথে বের হই। ক্লাস শেষ করে আমরা তিনজন বসে আড্ডা দিচ্ছিলাম। তখনই আবারও ফারজানা আপু এসে বলে ওঠে, এই যে আমাদের রোহানদুল্লা ভাই আপনাকে ডাকছে, আপনার হবু বউ। জানি না আপনাদের জুনিয়র ছেলেদের মধ্যে কি আছে, আপনারা এত রোমান্টিক, কি আর বলবো। আপনারা
পারেনও বটে। যেমন আমার বান্ধবীর মন কেড়ে নিয়েছেন আপনি, ঠিক তেমনই। তখন আমার উদ্দেশ্যে রাহাত আর রনি বলে ওঠে, যা ভাই যা, আমাদের সিনিয়র ভাবি ডাকছে, তারপরে এই পুরো ভার্সিটির ম্যাডাম। ভাইজান, আমাদের মুখটা আজ তো উজ্জ্বল করে আসিস। ছুর হারামি, তোরা আর ভালো হলি না। কথাটা বলে আমি ওখান থেকে সোজা ওই বাগানে যেতে লাগলাম, যেখানে আমাকে একদিন দেখিয়ে দিয়েছিল মায়া। আমি বাগানের ভিতরে প্রবেশ করতেই দেখলাম মায়ের হাতে ফুল। তখনই আমাকে আসে দেখে মায়া হাঁটু গেড়ে বলে ওঠে, রোহান, সত্যি বলতে তুমি আমার জুনিয়র, তারপরেও তোমার ভেতরে যে একটা মায়া আর অনুভূতি আমি দেখতে পাই, তা কোনো কারো মাধ্যমে আমি পাই না। আসলে তোমাকে আমার কেমন জানি না ভালো লেগে যায়, আর এই ভালো লাগা থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? প্লিজ রোহান, আমি অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছি, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে অনেক পরিমাণ ভালোবাসি, যে ভালোবাসার গভীরতা কখনো মাপা যায় না। সমুদ্রের থেকেও অনেক গভীর আমার ভালোবাসা তোমার জন্য। তোমাকে প্রথম দেখায় আমার ভালো লেগে গিয়েছিল। তুমি আমার থেকে সিনিয়র, তারপরও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও তোমাকে ভালোবাসি মায়া। কথাটা বলে আমি মায়াকে জড়িয়ে ধরি। তখন মায়া বলে ওঠে, চলো না রোহান, আজকে আমরা লং ড্রাইভে যাই। আমি মায়াকে জড়িয়ে ধরলাম আর বললাম, আজকে আমরা দুজন ঘুরতে যাব। মায়া যখন তার বাইকটা বের করে আর বলে, তুমি আজকে পুরো শহর আমাকে নিয়ে ঘুরবে, আর আমি পেছনে তোমাকে জড়িয়ে ধরে সারাটা রাস্তা উপভোগ করব। আমি বাইকটা নিয়ে স্টার্ট দিলাম। পেছনে মায়া আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমরা দুজন বাইক নিয়ে ঘুরতে লাগলাম, কারণ ভালোবাসার মানুষকে নিয়ে ঘোরার যে একটা অন্যরকম ফিলিংস আসে, সেটা বলে বোঝানো যাবে না। আমি আজও বুঝতে পারলাম না যে রোহানকে কতটা আমি ভালোবাসি। কোনো চিন্তা আর টেনশনে আমি আজ ঠিকভাবে মিটিং করতেই পারলাম না। সবাইকে চলে যেতে বললাম। আজকে কেমন জানি না হঠাৎ করে বুকের ভেতর একটা অন্যরকম শব্দ ফেটে যাচ্ছিল, তার কারণটা জানি না। তখনই হঠাৎ করে আমার চোখ পড়লো একটা বাইকের ওপর। কেমন একটা ছেলে জানি বাইকের সামনে দাঁড়িয়ে রইল। গাড়িটা একটু সামনে এগিয়ে নিলাম। তখনই হঠাৎ করে চোখে পড়লো বাইকে বসে থাকা একটা ছেলের ওপর। ছেলেটা অচেনা না, কারণ ছেলেটা যে আমার প্রিয় মানুষ। ওর পিছনেই একটা মেয়ে তাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, এটা রোহান। এটা দেখা মাত্রই বুকটা কেমন জানি কেঁপে উঠলো আমার জন্য মাথা ঘুরে আসার যাওয়ার মতো অবস্থা। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। বুকের মধ্যে কেমন জানি না চাপা কষ্ট বেশি হতে আসতে লাগলো। চোখ দিয়ে শুধু পানি পড়তেছে। কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি কিভাবে যে গাড়িটা চালিয়ে বাসায় এসেছি নিজেও জানি না। আমি বাসায় এসে কান্না করতে লাগলাম। তখনই চাচি এসে বলে ওঠে, কি হলো মা, তুমি এভাবে কান্না করছো কেন? কিছু হয়েছে নাকি? আমাকে বলো। কিছু হলে কোনো সমস্যা নাকি? আমাকে খুলে বলো। এভাবে কান্না করছো কেন? কেউ কি তোমাকে কিছু বলেছে? আমাকে বলো। আমি কখনো এভাবে তোমাকে কান্না করতে দেখিনি। তুমি কান্না করছো কেন? আজকে রোহানকে দেখলাম একটা মেয়েকে জড়িয়ে ধরে বাইকে করে ঘোরাঘুরি করছে। এটা দেখার পর চাচি আম্মা আমারও সহ্য হলো না। কেমন জানি না কেঁপে উঠলাম। এটা কি করে হতে পারে? রোহান এমন একটা কাজ কি করে করলো? আমি আর মায়া আজকে সারা রাস্তা ঘোরাঘুরি করেছি, এবং কি আমরা আজকে সারাদিন শেষে সন্ধ্যায় বাসায় ফিরেছি। বলেছিলাম বাসায় গেলে মিথিলা আপু আর আম্মু কিছুক্ষণ জিজ্ঞেস করে নাই, কিন্তু বাসায় প্রবেশ করে আমি অবাক, কারণ বাসাটা পুরাই অন্ধকার। ভিতরে প্রবেশ করে আম্মুকে ডাকলাম, কিন্তু কেউ কোনো সারা শব্দ দিচ্ছে না। আমি রুমের ভিতরে গিয়ে আম্মুকে ডাকলাম, আম্মু কিছুই বলছে না। আম্মুর কাছে গিয়ে বললাম, কি হলো আম্মু, পুরো বাড়ি ধরে এমন অন্ধকার কেন? আর তুমি এখানে বসে আছো কেন? কথার উত্তর দিচ্ছ না যে? তুই আমাকে আম্মু বলে ডাকবি না। তুই আমার সামনে থেকে সরে যা। আমার এখন তোর উপর প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে। বুঝলাম না আমি এমন কি করেছি যার জন্য আমার উপর তোমাদের এমন রাগ হচ্ছে? আসলেই তুই বড্ড বড় বোকারে। তুই কখনো কিছু বুঝিস না, আর বোঝার চেষ্টাও করিস না। আরে আমি কি বুঝবো? আমাকে তো বুঝিয়ে বলবে। তোমরা কি বলছো? আমি তো সকালে সবকিছু ঠিকঠাক দেখে আসলাম। তাহলে শোন, তোকে আমি একটা গল্প বলি। একটা ছেলে আর একটা মেয়ে। ছেলেটা ছোট ছিল, কিন্তু মেয়েটা ছিল বড়। তাদের দুই ফ্যামিলি এখন চিন্তা করলো যে তারা চায় তাদের দুই ফ্যামিলির ভিতরে ছেলে মেয়ে দুটোকে বিয়ে দিবে। মেয়েটা যেহেতু ছেলেটার থেকে বড়, তারপরও তারা মেনে নেয়, এবং কি ছেলেপক্ষ
এবং কি মেয়ে পক্ষ দুজনেই খুবই ভালো একটা সম্পর্কের মধ্যে ছিল। তারা দুই ফ্যামিলি একসাথে খুব হাসি খুশিভাবে দিন কাটাচ্ছিল। সবার কপালে থাকে না ঠিক তেমনি তাদের কপালেও হয়েছে। তারা একটা দুর্ঘটনায় মারা যায়, কিন্তু মেয়েটার তখন প্রাপ্ত বয়স ছিল। ছেলেটা যেহেতু মেয়েটার থেকে ছোট ছিল তাই ছেলেটা বুঝতো না, কিন্তু মেয়েটা ঠিক তখন বুঝে গিয়েছিল যে এটা তার ভবিষ্যতে স্বামী হবে। তাই মেয়েটা সবসময় তার খেয়াল রাখতো, তার যত্ন নিত, তার জন্য সব কিছু করতো। দিনের পর দিন তার জন্য অনেক কিছু করে সে বাসায় ফিরত। শুধু কার জন্য? শুধু তার প্রিয় মানুষটা একটু শান্তিতে থাকার জন্য। কিন্তু কি হলো, শেষমেশ তার প্রিয় মানুষটা তাকে ধোঁকা দিয়ে অন্য একজনের কাছে চলে গেল। আম্মুর কথা আমি কিছুই বুঝে উঠতে পারছি না, কিন্তু আম্মুর কথাটা শুনে চোখ দিয়ে পানি পড়লো। তখন আম্মু আমার উদ্দেশ্যে বলে, এখন তাহলে তুই আমাকে বল, তাহলে কে আমার উচিত সে মানুষটার সাথে আমার কথা বলার? তাহলে কি আমার উচিত না সে মানুষটাকে আমার ঘৃণা করার? কথাটা শুনে আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালাম। তখনই আম্মু আমার উদ্দেশ্যে বলে ওঠে, হ্যাঁ, এত সময় ধরে তুই যা শুনেছিস এটা ঠিক। মিথিলার সাথে তোর ছোটবেলায় বিয়ে ঠিক হয়, কিন্তু কখনো তুই তা বুঝতে পারিসনি। মিথিলা তোকে সবসময় স্বামী হিসেবে তোকে গ্রহণ করেছে, কখনো ভাই চোখে না। খারাপ লাগছে যে কি জন্য আমি এতটা কষ্ট দিয়েছি মিথিলাকে। আম্মুকে তখন জিজ্ঞেস করলাম, মিথিলা এখন কোথায়? ছাদে আছে। আমি ছাদে গেলাম, দেখলাম মিথিলা ওখানে একপাশে চাঁদের দিকে তাকিয়ে কান্না করছে। আমি ওর পাশে গেলাম, তখন আমাকে দেখে ওর চোখ দুটো মুছে বলে ওঠে, আরে এখানে কি করছো? যাও, খাওয়া দাওয়া করে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো, কালকে তো আবার ভার্সিটি আছে। আমি মিথিলার হাত ধরে নিলাম। তখন মিথিলা বলে ওঠে, আরে কি করছো তুমি? ভালোবাসো আমাকে? মিথিলা মুখ দিয়ে কোনো কথা বলছে না, ওর মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছে না, শুধু করুণ চোখে আমার দিকে তাকিয়ে রইল। আমি ওর ঠোঁটজোড়া আমার দখলে করে নেই। ও যেন বাচ্চা মেয়ের মতো চুপচাপ করে দাঁড়িয়ে রইল। ওর কোনো শক্তি নেই, কোনো বাধা নেই। আজ নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। তখন আমি ওকে বলে উঠি, এ চাঁদ এবং কি আকাশ জমিন সবকিছুকে সাক্ষী রেখে আমি বলছি, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেব না, কারণ যে মানুষটা দিনের পর দিন আমাদের জন্য কষ্ট করে গিয়েছে, আমি তাকে আর কখনো কষ্ট দিতে চাই না। তখন মিথিলাও আর থাকতে না পেরে আমাকে জড়িয়ে ধরে। এরপর আমি ওকে কোলে করে নিয়ে রুমে নিয়ে যাই। এরপর নিজের হাতে খাইয়ে দিয়ে শুয়ে দিই আর রুমে চলে আসি। তখন মায়াকে সবকিছু খুলে বলি আর বলি আমি ওকে ভালোবাসতে পারবো না। মায়াকে ছাড়তেও আমার কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আমি এই কথাটা বলে ঘুমিয়ে পড়ি, কারণ আম্মু বলেছে আমার আর মিথিলার কিছুদিনের মধ্যে বিয়ে দেবে। ভোর কয়টা বাজে জানি না, তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখি ভোর 5টা বাজে। ফোনটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে কেউ বলে ওঠে, ভাইয়া তাড়াতাড়ি হসপিটালে চলে আসুন, মায়া বিষ খেয়েছে, তার অবস্থা ভালো না। কথাটা শোনা মাত্রই যেন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। তখনই আমার রুমে মিথিলা আর আম্মু আসে। তখন তারা জিজ্ঞেস করে কি হয়েছে। আমি তখন তাদেরকে সবকিছু খুলে বলি। তখন তারা সবাই আমার সাথে হসপিটালে আসে। মিথিলার মা বাবা কান্না করছে, আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ভাইয়া, মায়া, ডক্টর এসে বলল যে এখনো মায়ের জ্ঞান ফিরছে না। আমার চোখে পানি পড়তে লাগলো। কি বলবো কিছুই বুঝতেছি না। আমাকে সান্ত্বনা দিচ্ছে মিথিলা আপু, কারণ আমার জন্যই তো সবকিছু। আমি সবার জীবন নষ্ট করে দিচ্ছি, কি করব কিছুই মাথায় ঢুকছে না। কিছুক্ষণ পর ডাক্তার আসে। ডাক্তার এসে বলে যে এখানে রোহানকে। আমি তাড়াতাড়ি করে কেবিনের ভিতরে প্রবেশ করি। আমাকে দেখে মায়া জড়িয়ে ধরে আর কান্না করে দেয় আর বলে, আমি তোমাকে ছাড়া বাঁচবো না রোহান। তখনই মিথিলা রুমে প্রবেশ করে বলে, তুমি কান্না করো না ভাইয়া, আমি আর তোমার রোহনের সাথে একসাথে বিয়ে দেব, তারপরও তুমি কান্না করো না। মিথিলা কথাটা বলতে বলতে কান্না করছে, আমি বেশ দেখতে পাচ্ছি। তখন আমি সবার উদ্দেশ্যে বলে উঠি, আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমি মিথিলা আর মায়াকে বিয়ে করতে চাই। আমার কথায় আর কেউ কিছু বলে না, চুপচাপ সবাই মেনে নেয়। দেখতে দেখতে আমার মায়ার আর মিথিলার বিয়ে কাজটা সম্পন্ন হয়। বাসর ঘরে প্রবেশ করতে দুজনে সে আমার পা ধরে সালাম করে। দুজনকে জড়িয়ে ধরি আমি। আমাদের নতুন জীবন শুরু করি, নফল নামাজ দিই, চলো।
আমরা 3 জন 2 রাকাত নফল নামাজ আদায় করে আমাদের নতুন জীবন শুরু করলাম। তখন ওদের উদ্দেশ্যে বলে উঠলাম, আচ্ছা তোমরা আমার 2টা মাত্র প্রিয়তমা, কিন্তু আমাকে আদর করছো না কেন? আপু দেখছো শয়তানটা কি বলে? না, একদম না। ও আমাদের কষ্ট দিয়েছে, তাই ওকে কোনো ভালোবাসা দেওয়া হবে না। তাই আমিও তাহলে আমার বুকে কাউকে ঘুমাতে দেব না। ওই মায়া, চলো, না হলে আমাদের ঘুম আর হবেই না। রহমানকে কথাটা বলে দুই বউ রহমানের উপর হামলা করে ফেললাম। নতুন ইতিহাস করতে বের হলাম। দোয়া করবেন যেন 12টা করে টিম বানাতে পারে। আপনারা না হয় রেফারি থাকেন। গল্পটা কেমন হলো কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ। তোমাদের ভালো কমেন্টের আশাই থাকি। বাজে কমেন্টে আমাদের লিখতে আগ্রহ দেয়ই না। আপনাদের ভালোবাসায় আমরা আজ এখানে। কিছুদিন পর আমাদের 1 লাখের পরিবার হবে।